হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? তো ট্রান্সফার উইন্ডো একদম শেষ দিকে কিন্তু চলে আসছে এবং আমরা এখন কথা বলবো লেটেস্ট কিছু রিমার্স এবং ডিলস যা হয়েছে সেগুলো কতটুকু সেন্স মেক করে তা নিয়ে। প্রথমে আমি শুরু করতে চাই জোয়াও ফেলিক্স এবং কনর গ্যালাগারের যে ডিলটা হয়েছে আতলেটিকো মাদ্রিদ এবং চেলসির মধ্যে, অর্থাৎ আবারও স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি জার্সি গায়ে মাঠ মাতাবেন জোয়াও ফেলিক্স। যদিও সে আগেরবার খুব বেশি একটা মাঠ মাতাতে পারেন নাই, কারণ তার আগে চেলসি এরাটা খুব বেশি একটা ভালো যায় নাই। এখন যদি আমি চেলসি সাইড থেকে চিন্তা করি, এই জোয়াও ফেলিক্সকে কি তাদের আদৌ দরকার ছিল? জোয়াও ফেলিক্সের বেস্ট পার্টটা কোনটা? সে সেকেন্ড স্ট্রাইকার রোলে ভালো খেলে, সে নাম্বার 10 রোলটাতে ভালো খেলে, সে ইনসাইড ফরওয়ার্ড হিসেবে ভালো খেলে। আপনি যখন তাকে এই রোলগুলো দিবেন তখন সে বেস্ট পারফর্ম করবে। বাট আপনার টিমে অলরেডি এনকুকু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে দিয়ে এই পারফরমেন্সটা বের করে আনতে পারতেছেন যদি সে ফিট থাকে। আপনার টিমের সব থেকে বড় সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে আপনার স্ট্রাইকার পজিশনে, যেটাতে আপনি ইনভেস্ট করতেছেন না। আমার কাছে মনে হয় এখানে চেলসি বোর্ডের একটা সমস্যা রয়েছে। আপনি ফেলিক্সের মতো প্লেয়ারকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনার বাকি সমস্যাগুলো তো দেখতে হবে। সো আমার কাছে মনে হয় ফেলিক্সের জন্য হয়তো খুব বেশি একটা শুভ হতে যাচ্ছে না, আবার হতেও পারে, ভালো যাইতে পারে, বাট আপাতত দৃষ্টিতে খাতা কলমে মনে হচ্ছে না যে চেলসি এবং ফেলিক্সের জন্য ব্যাপারটা কোনো একটা ভালো কিছু বয়ে আনবে। এবার যদি আমি আতলেটিকো মাদ্রিদের কথা চিন্তা করি, তাদের সাথে জোয়া ফেলিক্সের রিলেশন খুব বেশি একটা ভালো না, তারপর তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে বেচতে পারতেছে তাকে, এবং একই সাথে তারা কনর গ্যালাগারকে নিয়ে আসতে পারতেছে, যা কিনা তাদের এই মিডফিল্ডকে একটা অন্য শক্তি দেবে। গ্যালাগার যে অ্যাট্রিবিউট শো করে, যে জিনিসটা নিয়ে আসে ম্যাচের মধ্যে, সেই জিনিসটা আমার কাছে মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের গেমের সাথে যায় এবং প্রপারলি ইউটিলাইজ সেটা সিমিওনে করতে পারবে। অর্থাৎ আমার কাছে মনে হয় এই ডিলটার ক্ষেত্রে আতলেটিকো মাদ্রিদ উইন হয়েছে এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় চেলসি কিছুটা এল সাইডেই হয়তো থেকে যাবে। এরপর যদি আমরা কথা বলি গুন্দোগানকে নিয়ে, কারণ এই যে গুন্দোগান, তার সাথে আমরা অনেক রিউমার শুনতেছি সে ম্যানচেস্টার সিটিতে আবার ফেরত চলে যেতে পারে। তার গুরু পেপ গার্দিওলা তাকে কল করেছে, এমনটা শোনা গিয়েছে তার গুরুটাকে সে আবার চলে যেতে পারে এতিহাদে। এখন কতটুকু লজিক্যাল হতে পারে এই জিনিসটা দেখেন, বার্সেলোনায় যখন থেকেই গুন্দোগান আসছে সে অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতো। আমরা জানি সে চ্যাম্পিয়ন মেন্টালিটির, সে ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলতে জানে। এই দিকগুলোতে আমার কাছে মনে হয় টিমমেট অনেকের সাথেই তার কিছুটা একটা চাক্ষু শত্রুতা হয়তো তৈরি হয়ে গিয়েছে, যা কিনা অনেকে ভালোভাবে দেখছে না। অপর দিকে যদি আপনি দেখেন বার্সেলোনা মিডফিল্ডটাতে, সেখানে আপনি দেখতে পাবেন পেদ্রি, গাভি, ফার্মিন, পাবলো তোরে, বার্নাল, কাসাদো, ফ্রেঙ্কি ডিয়ং। তো এইরাই, বাট হচ্ছে এখানে আপনি একটা এক্সপিরিয়েন্সের ঘাটতি দেখতে পাচ্ছেন না, এখানে আপনি অনেক বেশি ইনজুরি দেখতে পাচ্ছেন না। তাহলে এখানে আপনি কেন গুন্দোগানকে সেল করতে যাবেন ভাই? মানে আরও একটা রিজন এক্ষেত্রে আছে, যে হচ্ছে গুন্দোগানের স্যালারি এই সিজন থেকে 20 মিলিয়ন হবে, যেটা যদি আমরা রিলিজ করতে পারি তো হয়তো এফএফপিতে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প পাবো অন্য কাউকে সাইন করানো বা রেজিস্টার করার জন্য, লাইক অলমো, ওর যদি নতুন কাউকে কিনি। এখন আমার কথাটা হইতেছে মিডফিল্ডার কী হবে তাহলে? মানে মিডফিল্ডের যে এই অবস্থাটা কারেন্টলি আছে এখন, সেক্ষেত্রে গুন্দোগান যে জিনিসগুলো নিয়ে আসে হয়তো আপনি তার কাছ থেকে প্রেস দেখতে পাবেন না বা অন্যান্য জিনিস, বাট আমার কাছে মনে হয় লাস্ট সিজনের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল সে। সে যদি চলে যায় তাকে আমরা অবশ্যই মিস করবো, মিস করার মতনই একজন প্লেয়ার সে। এবং আবার যদি সে রদ্রি, ডিব্রুইনের সাথে জুটি বাঁধতে পারে, আমার কাছে মনে হয় এই দিহার আবার কাঁপাইতে যাইতেছে, কোনো ডাউট নাই এতে। এছাড়া আরেকটা রিউমার্স কিন্তু আমরা দেখতে পাইতেছিলাম যে ক্যান্সেলের সাথে একটা সোয়াপ ডিলে হয়তো যাইতে পারে, এবং এই ব্যাপারটা স্পোর্টস কমপ্লিটলি ডিনাই করে দিয়েছে, যেন এমন কোনো ডিলে ম্যানচেস্টার সিটি যাচ্ছে না। অর্থাৎ যদি গুন্দোগানকে আসতে হয়, ফ্রি ট্রান্সফার আসতে হবে, অবভিয়াসলি ফ্রি ট্রান্সফার আসবে এবং ক্যান্সেলোকে কিনতে হইলে একটা অর্থ পে করতে হবে বার্সেলোনার। এখন এই ডিলটা আমার কাছে মনে হয় যে মানে সেন্স মেক করে, আবার করেও না। হচ্ছে আপনি সিটি সাইড থেকে দেখেন যে সিটির মিডফিল্ডটাতে কিছুটা ভালনারেবল হয়ে যায় মাঝে মাঝে, সো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তো নিয়েই দিবে হচ্ছে গুন্দোগান, সিম্পল। আর যদি আপনি সেক্ষেত্রে বার্সেলোনার কথা চিন্তা করেন, মানে এখানে আপনি আসলে কাতালান জিনিসটা বা স্প্যানিশ জিনিসটাকে নিয়ে আসতে চাইতেছেন, অনেক ক্ষেত্রে হেল্প হবে অবভিয়াসলি, হবে না জিনিসটা এমন না, বাট আমার কাছে মনে হয় তার থাকাটা হয়তো বেশি ইম্প্যাক্ট ফেলতে পারতো। বার্সেলোনাতে নিজের এজেন্টের দ্বারা অফার করেছে ফেডরিকো কিয়েসা, অর্থাৎ সে বার্সেলোনায় খেলতে ইচ্ছুক। তার জন্য যে সাইনিং অ্যামাউন্ট সেটা হতে পারে 20 মিলিয়ন কিংবা তারও কম। আপনি যদি চিন্তা করেন 20 মিলিয়নের আশপাশে, এর থেকে ভালো উইঙ্গারকে আমাদের পক্ষে আর পাওয়া সম্ভব? আমি বলবো না।
কিয়েসা এই 20 মিলিয়ন কেন, এর থেকেও যদি আপনি প্রাইস বাড়ান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বেস্ট একটা অপশন হতে পারে, বাট সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তার স্যালারিটা কিছু প্রবলেম ক্রিয়েট করলেও করতে পারে, হু নোজ। বাট আপনি বলতে পারেন যে সে তো অনেক ইনজুরি প্রোন। এখন দেখেন মানে আপনি যদি কিয়েসার কোয়ালিটির কথা চিন্তা করেন, আপনার কিছু জিনিস অ্যাকচুয়ালি সাইডে রাখতে হবে, এবং আমার কাছে মনে হয় সে যথেষ্ট পরিমাণ ফিজিক্যালি ইমপ্রুভ করছে আগের থেকে বেশি, অ্যান্ড সে হয়তো মেন্টালি ওইভাবে রেডি সে বার্সেলোনাতে কিছু একটা দেওয়ার জন্য, কন্ট্রিবিউট করার জন্য। তো আমার কাছে মনে হয় না এখানে আসলে পিচ পাওয়ার কিছু আছে। যদি আমাদের বড় কোনো ডিল আমরা উইংয়ে না করতে পারি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কিয়েসা ইজ এ ভেরি মাচ বিগ ডিল ফর আস, অ্যান্ড ইট উইল বি এ উইন ফর আস টু। দেখা যাক আর উইঙ্গার আছে সোয়াপ করে খেলালে হয়তো আপনার ইনজুরির আশঙ্কাটাও কমে যাবে, হু নোজ, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা সামনে আবার আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো ট্রান্সফার নিউজ নিয়ে, অন্য কোনো অ্যানালাইসিস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, পিস।